হ্যালো ম্যাম, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। কেমন আছেন? খুব ভালো। ম্যাম, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি করবো, আমি জানি না এটা আইডিয়ালি করা উচিত কিনা। আইডিয়াল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা হয় না, বাট যেহেতু আমরা একটা মেল ডমিনেটেড সোসাইটিতে থাকি, তাই এই কোয়েশ্চেনটা আমি করছি। আমি জানি না আপনি কীভাবে রেসপন্ড করবেন। আমরা দেখি সচরাচর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী হয়, যে ছেলেরা আসে, তারা নাম করে, তারা দিনের পর দিন কাজ করতে থাকে, কিন্তু মহিলারা একটা যেন টাইম স্প্যান থাকে তাদের। তারা আসে, তারা নাম করে, কিন্তু তারপরে তাদেরকে আমরা সাপোর্টিং অ্যাক্টার্সে কনভার্ট হয়ে যেতে দেখি, বা অনেকে থাকে না। আপনি এই থিওরিটা পুরোপুরি ফলসিফাই করে দিয়েছেন। আপনি প্রুফ করে দিয়েছেন যে একটা কথা আছে না, এজ ইজ জাস্ট আ নাম্বার, এটা আপনি অ্যাকচুয়ালিতে করে দিয়েছেন। তো আপনি এটা মানে কিভাবে দেখেন, যে আপনি কি এটা মানে আপনি এই স্টিরিওটাইপটা ব্রেক করতে চেয়েছিলেন নিজে থেকে, নাকি ইটস আ নর্মাল অর্গানিক প্রসেস? আমি আসলে এটা তো সমাজেরই ডিজাইন করা অংশ। সমাজ তো অনেক কিছুই বেঁধে দেয়, বা আমরাও সেভাবে অভ্যস্ত হয়ে যাই। আমি আসলে বায়োলজিক্যালি মানে আমাকে একজন নারী ছাড়া আমি আর কোনোভাবেই বিশ্বাস করি না যে নারী পুরুষ কি মেল ফিমেল সেই ক্লাসিফিকেশনটা বা সেই ডিসক্রিমিনেশন যদি বলি, সেটা আমি মাথায় নিতে চাই না। আর এটা নিয়ে যে আমি খুব খুব ভোকাল, আমি সেটাও নই। আমি কাজে বিশ্বাস করি। আমি একজন মানুষ, আমি একজন ব্যক্তি মানুষ, ইন্ডিভিজুয়াল। আমি কাজ করতে এসেছি, আমার যেভাবে কাজ করতে ভালো লাগবে, আমার যতদিন মনে হবে কাজ করা উচিত, কাজ আমি সুস্থ থেকে ঠিকভাবে আমি কাজগুলো করতে যাবো, এবং আমি ফিল্ম ফ্রেটার্নিটিতে কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো, ওটুকুই। আমি আসলে কোনো ডিজাইন করে বা কোনো রোড ম্যাপ করে কোনো কিছুই করিনি কখনো জীবনে। তো এই ক্ষেত্রে তো সেটা অবশ্যই নয়। প্রথম থেকেই শুধুমাত্র চেয়েছি যে কোন চরিত্র বা কি কাজ করলে আসলে সময়ের উপর একটা দাগ রেখে যেতে পারবো, বা আমার আর্টিস্ট হিসেবে লোকে মনে রাখবে, সেটুকুই করে যাচ্ছি। সেটুকুই আমি আমার জাস্ট আমার ড্রিম, আমার কাজ, আমার প্যাশন, সেটুকুকে আমি পার্সু করে যাচ্ছি। এবং এটার জন্য যে স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো, এই যে এরপর গিয়ে একটা সময় গিয়ে দেখা যায় যে অনেকেই অভিনয় যখন করতে পারেন না, হয়তো মানে শারীরিক কোনো অসুবিধা ছাড়া আর কোনোভাবে আমি মনে করি না যে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা। এখন আমি অসুস্থ হয়ে পড়লাম একজন আর্টিস্ট, অথবা এমন কিছু হলো তার অভিনয়, আমি আমার ভোকাল হারিয়ে ফেললাম, তখন হয়তো আমি গিয়ে অভিনয়টা বাদ দিতে পারি বা কিছু। আর অভিনয় প্রথম থেকেই আমি এমন কোনো অভিনয় সেগুলো করিনি যেগুলো খুব গ্ল্যামার নির্ভর, বা ধরুন গ্ল্যামার নির্ভর কথাটা হয়তো বলা ঠিক হচ্ছে না, মানে যেখানে আমার হয়তো আমার মুখটা বা বাইরের সৌন্দর্যটা বিক্রি করতে হবে, এমন কোনো কিছু আমি অনেক আগে থেকে, যখন থেকে অভিনয়টা শুরু মানে সিরিয়াসলি শুরু করেছি, তখন থেকে সেটা করিনি, এবং এখন অবধি সেটাই করে যাব। তার ভেতরে চরিত্র, সেটার লেন্থ, সেটার ডেপথ, সেগুলো আসলে ম্যাটার করবে না। ডেপথ ম্যাটার করবে, লেন্থটা ম্যাটার করবে না। আর ম্যাম, সচরাচর আপনাকে জয়া আহসান মানেই আমরা ইন্টেন্স ক্যারেক্টার্সে দেখে থাকি। অ্যাটলিস্ট আপনি এই পার বাংলায় মোস্টলি যেগুলো কাজ করেছেন কৌশিকদার সাথে বা সৃজিতদার সাথে, খুব ইন্টেন্স ক্যারেক্টার্স। বাট এই সিনেমাটার মধ্যে আপনি একটু কমেডি করছেন, তো এটাই কি কারণ ছিল যে না আমি মানে টু মাচ টায়ার্ড অফ ডুইং ইন্টেন্স রোল, তাই জন্য আমি একটু বেরিয়ে এসে একটু রিল্যাক্সড কিছু করি, সেই জন্য কি, নাকি অন্য কোনো ইউএসপি ছিল স্ক্রিপ্টে? না না, সেটা নয়। আমি আসলে সত্যি বলতে নানান ধরনের কাজই করি, তো বাংলাদেশ আর এখানে মিলিয়ে করি বলে আমার লোকে দেখতে পারে না এখানে। তবে এটা ঠিক, আমার একটু মাথা ভারী চরিত্রগুলোই প্রথম থেকে আমার কাছে আসে। হয়তো তারা মনে করেন যে একটু কমপ্লেক্স ক্যারেক্টার ডিল করবার জন্য একটু হয়তো প্রয়োজন, তাদের হয়তো আমার মুখটা মনে পড়ে, এটা ডিরেক্টরসদের কল। তবে এই ছবিটি কিন্তু একজন মহিলা ভূতের গল্প, কিন্তু একই সাথে এটা সুপার ন্যাচারাল বিষয়গুলো আছে, ম্যাজিক্যাল বিষয়টি রয়েছে, সারিয়াল বিষয়টি রয়েছে, কিন্তু একই সাথে এটা ইমোশনাল গল্প। একজন মানুষ মরে যাওয়ার পর ভূত হয়েছে, এবং তখন সাধারণত আমরা ভূতের গল্পগুলো এমন দেখি, তো হরর গল্প, ভূতের গল্প, যে মানুষ কি করে ভূত দ্বারা প্রভাবিত হয়, সেই গল্পগুলো আমরা দেখি ভূতের গল্পে। যদিও এটা কিন্তু পুরোপুরি ভূতের গল্প, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ভূত কি করে মানুষকে দ্বারা প্রভাবিত হয়, সেটা দেখা যাচ্ছে। এবং সে মরে যাওয়ার পর সে কিন্তু বিরক্ত, সে কিন্তু খুবই বিরক্ত মানুষের উপরে। মানুষের সে মরে যাওয়ার পর সে দেখতে পাচ্ছে মানুষের আসল, তার পার্সপেক্টিভ থেকে, একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে সে এখন দেখতে পাচ্ছে, কারণ সে একটু উপর থেকে দেখে, তাই না? আমরা উপর থেকে যখন দেখি তখন কিন্তু একটু ডিফারেন্ট ভাবে দেখি, মানুষই সেটা দেখে। আর ভূত তো যদি আমি ধরে থাকি আরো উপরে থাকে,
সে কিন্তু দেখতে পাচ্ছে যে কোন মানুষটি আসলে তখন খাঁটি, কোন মানুষটি ভেজাল, তখন সে বুঝতে পারছে। এবং মানুষের এই ক্ষুদ্রতা, দীনতা এগুলো দেখে সে খুব বিরক্ত। এক পর্যায়ে তার সঙ্গে একটি শিশু বাচ্চার সঙ্গে দেখা হয়, যে চরিত্রী বিশান্তক নামে একটি ছেলে করেছে, এবং সে দেখতে পারে যে সে ভূত হিসেবে তাকে তেমন করে নাম্বার দিচ্ছে না মানুষ, ছেলেটি। তো সেই বিষয়টি ওর ভালো লাগে, সেই বিষয়টার ভালো লাগে, এবং ও তখন বাচ্চাটির সঙ্গে একটি কানেক্টিভিটি তার তৈরি হয়, এবং একই সাথে তখন সে বাচ্চাটিকে নিয়ে উদ্ঘাটন করে আসলে তার কি হয়েছিল, সে কি করে ভূত হলো। হ্যাঁ, তার জার্নিটা আমরা তখন দেখতে পাই দুজনের মাধ্যমে। আর হাউ ডিফিকাল্ট ইজ টু ডু কমেডি করা কতটা কঠিন? কারণ আমি অন্য অ্যাক্টরদের থেকে শুনেছি যে কমেডি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, এবং আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি আপনি বলছেন এক জায়গায় যে ভূত মানুষকে ফানুষ বললে কিরকম লাগে। ভালো লাগে কমেডি তো আসলে সত্যি বলতে কমেডি তখনই সেটা ভালো হয়ে ওঠে যখন যেগুলো লাইফের ভেতরে ইনবিল্ড থাকে। জোর করে কমেডি করবার চেষ্টা করলে তো সেটা কষ্টেরই। এখন আমাদের ডিরেক্টর যখন আমি স্ক্রিপ্টটি পাই তখন তার ভেতরে আসলে ইনবিল্ড ছিল কমেডি, এবং সিচুয়েশনাল কমেডি। ইটস নট যে আমি জোর করে আমায় করতে হচ্ছে, বলতে হচ্ছে, মানে সংলাপের ভেতরেই যখন থাকে তখন না ওটা আলাদা করে এফার্ট দিতে হয় না। আমার মনে হয় সে জায়গাটি একটা সাবলীল জায়গা ছিল বলেই দর্শকের, আমিও খেয়াল করেছি যে দর্শক পছন্দ করছেন এবং নোটিস করছেন ওই লাইনটি। ভালোই লাগবে আমার মনে হয়। আর আপনি কি বাংলাদেশে এর আগে কমেডি জনরার মধ্যে কাজ করেছেন? বাংলাদেশে হ্যাঁ আমি করেছি। আপনি কোনো নাটক সাজেস্ট করতে পারেন যেটাতে আপনি করেছেন? আমি দেখিনি। মনে মনে নামে একটি নাটক আছে যে নাকি আমার খুব পছন্দের। সে হচ্ছে মানুষের মনের কথা সব পড়ে ফেলতে পারে। হ্যাঁ, মানুষের সমস্ত মনের কথা পড়ে ফেলতে পারে। এরকম ময়মনসিংহ এর একটি রুরাল ক্যারেক্টার করেছিলাম, মানে তার কাছে লোক আসতেই ভয় পেত। এরপর এমন অবস্থা হলো, এটা একটা বেশ ধারাবাহিক ছিল, দীর্ঘ। আমার সামনে তখন লোকজন বা বাড়ির যে হেল্পিং হ্যান্ড যারা থাকেন তারা না আসতো না, আপনি সত্যি সত্যি বোধহয় বলে দিতে পারেন। ওটা এত ট্রুথফুল হয়েছিল, সবাই এত নিয়েছিল, সেটা খুব ভালো একটি কাজ ছিল। আর একটি কাজ ছিল যেটা আমি দেয়ালের কথা শুনে ফেলতে পারি। হ্যাঁ, মানে হয় না দেয়ালের ভিতরে, আমরা বলি দেয়ালের ভিতরে অনেক কথা থেকে যায়, ওই কথাগুলো সব আমার কানে আসে, আমি শুনে ফেলতে পারি। ওটা নিয়ে একটা ডিস্টার্বেন্স, ওটা একটা কমেডি জনরার ছিল। কমেডি করেছি আমি, এবং সেগুলো বেশ সিগনিফিকেন্টলি ভালোই ছিল। আর ম্যাম যেটা জানতে চাই যে আমরা একটা হয় কি অ্যাক্টরসদের সাথে, ধরুন ঋত্বিকদার সাথে তো আপনি কবিতার শর্ট ফিল্মেও কাজ করেছেন। আমি আরেকটি করেছি, সেটা হচ্ছে অতনুদার ছবি বিনিশুতে। এক্স্যাক্টলি। তো সেখানে তো সে খুব ভালো অভিনেতা, বাট ট্রেন্ড অ্যাক্টর, আপনারা দুজনেই পেশাদার অভিনেতা। কিন্তু যখন একটা বাচ্চার সাথে অভিনয় করছেন, বাচ্চারা খুব আনপ্রেডিক্টেবল হয়। এটাও আমাদেরকে অনেকজন অ্যাক্টর্স বলছে, ইভেন কৌশিক দা নিজে বলছিলেন একবার, যে যারা এরকম আনপ্রেডিক্টেবল হয় তাদের সাথে অভিনয় করা আরো চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ বাচ্চাটা হুট করে একটা কিছু বলে দিতে পারে বা কিছু একটা এক্সপ্রেশন দিতে পারে, যেটা হয়তো আমি অ্যাক্টর হিসেবে আগে থেকে গজি করতে পারবো। সেটা কতটা শুনে ছিল চ্যালেঞ্জিং বাচ্চার সাথে? চ্যালেঞ্জিং ছিল। এই বাচ্চাটি ভীষণ মাথা পাকা, কিন্তু ও এখন বড় হয়ে গেছে, অনেকদিন আগের ছবি। কিন্তু আমার সৌকর্য ছবি শুটিং করবার সময় বাচ্চাদেরকে কোনোভাবেই বাচ্চার মতো ডিল করে না। মানে বাচ্চাদেরকে যখন আমি দেখেছি, মানে সৌকর্য যখন বাচ্চাটিকে ডিল করছে, ডিফিকাল্ট সত্যি বাচ্চার সঙ্গে কাজ করা, কারণ তারা আনপ্রেডিক্টেবল হয়। বাচ্চা সাপ, ব্যাং, পশু পাখি, এদের সারমেয়, এদের সঙ্গে কাজ করা একই, মানে খুবই কঠিন। এরা কি করবে তো আমি জানি না, যে কোনো কিছু করে দিতে পারে, আমাকে তো সেভাবে রিয়াক্ট করতে হবে। তো এই বাচ্চাটিকে একদম বড়দের মতো ট্রিট করেছে। আমি খেয়াল করছি, ওকে ডেকে সুন্দর করে, শোনো এটা হচ্ছে আমাদের এইটুকু সময়, সান পড়ে যাবে, তুমি এটা ঠিক করে করবে, যেমন করে একজন বড় ম্যাচিওর আর্টিস্টকে ব্রিফ দেয়, সেই ব্রিফিংটাই ওর ছিল। এবং আমি দেখেছি যখন কোনো বাচ্চাকে দায়িত্ব দিয়ে দেয়া হয় তখন সে বড়দের চেয়েও বেশি দায়িত্ব নিয়ে সে ডেলিভার করে। এবার বাচ্চাটি অসাধারণ করেছে। আর আপনারও কাজ করতে মানে আমার বরাবর নন অ্যাক্টর এবং বাচ্চা এবং নন অ্যাক্টর যারা, তাদের সঙ্গে আমার অ্যাক্টিং করতে বেশি ভালো লাগে। মানে তাদের সঙ্গে কাজ করতে একটা চ্যালেঞ্জও আছে, একই সাথে আমার অভিনয়টাও তখন হয় কি অনেকখানি মানে ন্যাচারাল হয়। মানে একজন যে পেশাদার অভিনেতা, আমাদের তো একটু খামতি থাকেই, কারণ আমাদের এক্সপ্রেশন সমস্ত কিছু মুখস্থ হয়ে যায়, কিন্তু একটা সময় গিয়ে দর্শকদের, তো এটা আমাদের জন্য ভীষণ মাইনাস পয়েন্ট। তো সেটা আমার মনে করে আমার পারফরমেন্স অনেক বেটার হয় যখন আমি নন অ্যাক্টরদের সাথে অ্যাক্টিং করি, বা শিশুদের সঙ্গে বা এমন কিছু। আর ম্যাম আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি তো বাংলাদেশে তো করেছেন, এখানেও করেছেন, অনেক দিন ধরেই করছেন, প্রায় 10 বছরের বেশি হয়ে গেল। আর এছাড়া আপনি মুম্বাইতেও কাজ করেছেন। তো আপনি যদি বলেন যে একটা জিনিস যেটা আপনি সিমিলার পেয়েছেন এই তিনটে ইন্ডাস্ট্রিতে,
আর একটা জিনিস যেটা আপনি একদম দেখেছেন ডিফারেন্ট, মানে কাজ করার ওয়ার্কিং প্রসেস হতে পারে বা কিছু, কি সেটা অবজার্ভ করেছেন আপনি? দেখুন, যারা ফিল্ম প্রফেশনাল, যারা সিনেমা লাভার, সব দেশে, সে বাংলাদেশে, যেখানে বাংলাদেশেই হোক কি এখানে বসে যেখানেই হোক বা মুম্বাইতে হোক, যারা ফিল্ম লাভার না তারা সমস্ত সবাই এক হয়ে যায় এবং তাদের ভালোবাসার জায়গা একা, তাদের পার্সু করবার জিনিসই হচ্ছিল ফিল্ম। সেটা আমি সব জায়গায় একই রকম ভাবে পেয়েছি। বাংলাদেশেও আমি সেটা পেয়েছি। ভীষণ ভালো ভালো প্যাশনেট ফিল্ম মেকাররা রয়েছেন, ভীষণ ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যারা পাগলের মতো হয়তো অনেক কিছু নিজের মতো করে পাই না, কিন্তু ছবিটি তৈরি করবার জন্য কিন্তু পুরো প্রেম নিয়ে একেবারে ছবিটি তৈরি করতে চলে যায়। বাংলাদেশে তো ভীষণ দেখি, এখানেও সেরকম রয়েছে, যাদেরকে হয়তো আমরা সবসময় দেখতে পাই না, যারা হয়তো মেইন স্ট্রিমে কাজ করছে না, কিন্তু দারুণ দারুণ ফিল্ম মেকাররা রয়েছে যাদের সঙ্গে আমি কাজ করতে চাই আসলে। বিশেষ করে নতুন যারা ভীষণ এনথুস্টিক হয়, তাদের উৎসাহ, তাদের সাহস অনেক বেশি থাকে। আর বলিউডে আমি সেই দেখেছি, মানে আমি তো এবারে একটি টিমেই কাজ করলাম, আর সেটি অবশ্যই খুব প্রফেশনাল, মানে প্রফেশনাল অবশ্যই আমি বলছি যে খুব মেইন স্ট্রিম বলিউডের যে টিম, তাদের সেই টিম নয়, কিন্তু খুবই সর্টেড, দারুণ সুন্দর ভালো একটি টিমের সঙ্গে আমি কাজ করেছি। সব জায়গাতেই ছবির জন্য, ফিল্মের জন্য সবাই পাগল, তার সর্বস্বতা সে শেষ পর্যন্ত বেস্ট পসিবলটা দেওয়ার চেষ্টা করে। এটা যে কোনো আর্টিস্টই চেষ্টা করে, তার সর্বোচ্চটাই কিন্তু সে দেয় ইন ফ্রন্ট অফ ক্যামেরা। আর অমিল সেই অর্থে আসলে খুব বেশি কিছু নয়, এখন ইট ডিপেন্ডস অন গ্র্যান্ডার, মানে কত বড় প্রোডাকশন, কত বেশি প্রফেশনালিজম, ওইটুকুর ভেতর থেকে এখানেও যেমন আমরা প্রফেশনাল অ্যাটিটিউডে কাজ করবার চেষ্টা করি, সেটা বলিউড, মানে ওখানেও বলিউডেও হয়েছে, সেটা বাংলাদেশেও হয়। তাই নাম্বার অফ ডেজের যে ব্যাপারটা, যে ধরুন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যে ছবি হয় কম নাম্বার অফ ডেজে শুট হয়, বাংলাদেশে আই থিঙ্ক এর থেকে বেশি হয়, এবং তারপরে বলিউডে তো অনেকদিন বেশি। তো সেই এটা অ্যাক্টরদের, মানে অ্যাক্টর হিসেবে কি আপনার সুবিধা হয় যে আমি বেশি সময় পাচ্ছি, একটা সিন আমি আরো বেশিক্ষণ রিহার্স করতে পারবো বা রিটেকও নিতে পারবো? অফকোর্স, মানে সবকিছুই কমে যাচ্ছে না, আমাদের ওপরে একটা মেন্টাল স্ট্রেস পড়ছে প্রথমত, দ্বিতীয়ত সে আমাদের প্রি প্রোডাকশন, মানে আমাদের খুব বেশি করে একেবারে মানে মানে অন দ্য টো থাকতে হচ্ছে, যখন আমার ডেটস কমে যায়, নানান কিছু চিন্তা করতে হচ্ছে, বাজেটের ব্যাপারটা চলে আসছে, তখন তো আসলে সবকিছু স্কুইজ করছে, তখন পারফরমেন্সের উপরেও সেটার কিছুটা তো অবশ্যই সেটি ছাপ পড়ে। আমাদেরকে অনেক তাড়াহুড়ো করে, মানে এখানে হয়তো আমাদের এমনও হয়েছে যে 7টা সিকোয়েন্স একদিনে করে ফেলতে হয়েছে, কিন্তু আমি যখন টনিদার ফিল্মে কাজ করেছি কখনোই সেটা করতে হয়নি, খুব আরামসে খুব নির্ভার হয়ে কাজ করা যায়। তখন হয় কি যে মনটাও পুরো পরিপূর্ণভাবে দেওয়া যায়, সবকিছুর জন্যই সময় পাওয়া যায়। আর ম্যাম লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি কখনো ফিউচারে লেখালেখির দিকে বা ডিরেকশনের দিকে যেতে চান? ডিরেকশনে নয় বোধহয়, আমার প্রযোজনা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমি প্রযোজনা করি, বেশ ভালো কিছু ছবি করবার চেষ্টা করেছি, আর চলছেও, পাইপলাইনেও আছে, কিন্তু ডিরেকশন যারা করে তারা তো পাগল, মানে ইটস আ ম্যাডনেস। আমি অভিনয় করতে গিয়ে আমার প্রচুর নার্ভের প্রবলেম পড়ে, আমি অভিনয়টাই ঠিক করে করতে চাই। যদি কিছু লেখালেখি দেখুন, আমি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে লিখি বা এখানে সেখানে বক্তব্য রাখি, সেটা একেবারেই আমার পার্সোনাল, কাউকে কোনো জ্ঞান দানের জন্য না, কিছুটা আমার মনে হয় আমার এই ভাবনা অনুভূতিগুলো একটু লিখে রাখা উচিত, আর্কাইভ করে রাখা উচিত, আমার মনে হয়, তখন আমি হয়তো সেটা নিয়ে একটা বক্তব্য রাখি, বলি এটাকে এত গুরুত্ব দেওয়ারও কিছু নেই, সবাই যেমন করে লেখে, একটা ওপেন প্ল্যাটফর্ম, লিখতে থাকছে, সেখানে লিখছে। আর লেখালেখি আমি ঠিক জানি না সেই অর্থে লেখালেখি হবে। এক যে ছিল রাজাতে আপনি ডায়লগ লিখেছিলেন না? না, ডায়লগ লিখেছিলাম মানে না, ওগুলো সৃজিত মুখার্জি নিজেই করেছিলেন, আমি ওগুলো সবারগুলোকে একটু কারেকশন করে দিয়েছি, কারণ যখনই একটি মানে লাইন কনস্ট্রাকশন, সেগুলো যখন ওই বাংলার মতো করে হয়, সেটা আমি নিশ্চয়ই ভালো জানি, যেমন এখানকার, আপনি নিশ্চয়ই এখানকার গুলো ভালো জানেন, তো সেরকম আমি একটা হেল্প করেছি, মানে বলতে গেলে একটু ডায়ালেক্ট কোচের মতো ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, কথা বলে খুব ভালো লাগলো আপনার প্রসেস সম্পর্কে জেনে, এন্ড অল দ্য বেস্ট ফর ভূতপুরি। 9 ফেব্রুয়ারি আসছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, তারপরে আমি বলছি আমার ছবি আগে শুটিং করা, কিন্তু আমার মনে হয় যারা একটু হিউমার, কমেডি এবং সত্যি একটি বড় পর্দার এক্সপিরিয়েন্স বাংলা ছবির মাধ্যমে নিতে চান, তারা অতি অবশ্যই আসবেন, ভালো লাগবে, ছবিটি ভালো লাগবে, বেশ স্ট্রং কন্টেন্টের ছবি, সৌকর্য দারুণ বানিয়েছে
এবং সব মিলে আমার মনে হয় দেখবার মতো ছবি। আমি সবাইকে বলবো আপনারা প্লিজ দেখবেন। 9 তারিখে ফেব্রুয়ারি মাসে রিলিজ করছে ভূতপরি।